নমস্কার, গল্পকথাগুলিতে চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্ব তো শুনবেনই, কমেন্টেও জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের 7ম পর্ব। বাড়ির সামনে সাইকেল রিক্সা থেকে সবাই নেমে পড়ল। ভাড়া মিটিয়ে হিরণ সদরে কড়া নাড়তেই উমা এসে দরজা খুলে দিল। বলল, একজন অনেকক্ষণ বসে আছে, আপনাদের সঙ্গে দেখা না করে যাবে না। কে? চিনি না, আগে কখনো দেখিনি। উফ, আমরা যখন থাকবো না অচেনা কারোকে বাড়িতে ঢোকাতে বারণ করেছি না? বলল আপনাদের দেশের মানুষ। উমা খুব ভয় পেয়ে গেল। সেই সঙ্গে আরও খানিকটা জুড়ে দিল লোকটা বয়স্ক, সাধু সাধু চেহারা। কথাবার্তা শুনে মনে হয়েছে খুবই সরল সাদাসিধে, কোনো রকম দূরভিসন্ধি তার মধ্যে নেই। তবু বারবার আপত্তি করেছে উমা, তাকে পরে আসতে বলেছে, কিন্তু লোকটা নাছোড়বান্দা। এমন ধরেছিল যে শেষ পর্যন্ত বাড়িতে না নিয়ে গিয়ে পারা যায়নি। কি নাম তার? জিজ্ঞেস করিনি। গাধা মেয়ে একটা। দেশের লোক বলে একেবারে শোবার ঘরে নিয়ে বসাসনি তো? না না, সেইটুকু বুদ্ধি আমার আছে, বাইরের ঘরেই বসিয়েছি। জেঠিমাকে লোকটার কথা জানিয়েছিস? আপনারা যাবার পর জেঠিমার শরীর খারাপ লাগছিল তো শুয়ে পড়েছেন, তাই আর জানায়নি। সবাই ভেতরে ঢুকে পড়েছিল। হিরণ তড়িৎ গতিতে সিঁড়ি ভেঙে ভেঙে দোতলায় উঠে গেল, তার পেছন পেছন বিনয়ও। সকলের শেষে দারিক দত্তকে ধরে ধরে তুলতে লাগল সুধা। হিরণ আর বিনয় বাইরের ঘরে চলে এসেছিল। চেয়ারে যে বসে আছে তার বয়স 60-এর কাছাকাছি। বুক পর্যন্ত কাঁচা পাকা দাড়ি, কাঁধ অবধি চুল, পরনে গেরুয়া রঙে ছোপানো মোটা সুতোর ধুতি আর পাঞ্জাবির ওপর ভারী খদ্দরের চাদর, সেটার রঙও গেরুয়া। পায়ে কয়েক গন্ডা তালিমারা পুরনো লাল কেডস, চোখে নিকেলের বাইফোকাল চশমা, যেটার ডাঁটি দুটো টেরা বেঁকা, ঢেউ খেলানো। তার পাশে পেটমোটা ধূসো ক্যাম্বিসের পুরানো ঢাউস একটা বাক্স, সেটার গায়ে পেল্লায় তালা ঝুলছে। উমা মিথ্যে বলেনি, সত্যি মনিঋষি মার্কা চেহারা। মুখটা চেনা চেনা লাগলো বিনয়ের। রাজদিয়ার লোক নয়, তবে ওখানে এর যাওয়া আসা ছিল। মনে পড়ল হেমনাথের কাছেও 2-1 বার এসেছে। বিনয় এবং হিরণকে দেখে উঠে দাঁড়ালো লোকটা। একমুখ হেসে বলল, আমারে চিনতে পারেনি? আমি কিলাম আপনাকে দেখাইছি না ফেলাইছি। আপনি হেমকর্তার নাতি আর আপনি হইলেন দারিক দত্ত মশাইয়ের নাতি। কি ঠিক কইছি তো? এই সময় দারিক দত্ত বাইরের ঘরে ঢুকলেন। সুধা একবার উকি দিয়ে ভেতর ঘরে চলে গেল। রান্নাবান্না কিছুই হয়নি, উমাকে নিয়ে কোমর বেঁধে এখনই কাজে লাগতে হবে। বিনয় আর হিরণ লোকটার কথার কি জবাব দিতে যাচ্ছিল, তার আগেই দারিক দত্ত থমকে দাঁড়িয়ে কয়েক পলক লোকটার দিকে তাকিয়ে থেকে প্রায় চিঁচিয়ে উঠলেন, তালতলির গোপী বল্লভ আচার্যি না? তালতলি রাজদিয়া থেকে মাইল 10 দূরের মাঝারি একটা গঞ্জ। গোপীবল্লভ ছিলেন সেখানকার নামকরা কবিরাজ তারিণী সেন ভিষকরত্নের সাগরেদ। তারিণী কবিরাজের যথেষ্ট বয়স হয়েছিল, 80-র কাছাকাছি। রোগভোগ নিয়ে যারা তার কবিরাজখানায় আসত তাদেরই শুধু চিকিৎসা করতেন, বাইরের রোগী দেখতে যেতে পারতেন না। সেই কাজটা করত গোপীবল্লভ। বহু বছর তারিণীর সঙ্গে লেগে থেকে কবিরাজিটা মোটামুটি সে শিখে নিয়েছিল। বাইরের রোগী দেখা ছাড়াও সুজনগঞ্জ, ইনামগঞ্জ, দেলভোগ এমনি সব হাটে হাটে ঘুরে তারিণী সেনের বিখ্যাত মকরধ্বজ, স্বর্ণসিন্দুর, মৃত সঞ্জীবনী ইত্যাদি নানা ওষুধ এবং শালসা টালসা বিক্রি করত। মাঝে মাঝে রাজদিয়া এলে হেমনাথের সঙ্গেও দেখা করে যেত, তবে বিনয়ের সঙ্গে সেভাবে আলাপ হয়নি। গোপীবল্লভের মুখের হাসিটা আরও ছড়িয়ে পড়ল। বলল, দত্তমশাই, আমি গুইপা সাজুই। গোপীবল্লভের ডাকনাম গুপি, পূর্ব বাংলায় বলে গুইপা। দারিক দত্ত বললেন, বস বস, দেশের মানুষ দেখলে কি ভালো যে লাগে। সবাই বসে পড়ে। দারিক আক্ষেপে সুরে বলল, দেশভাগের পর রাজদিয়া, রসুনিয়া, ডাকাইতাপাড়া, গিরিগঞ্জ, তালতলি, মালখানগর এমনি নানা গ্রামগঞ্জের মানুষ যে কত দিকে ছিটকে পড়েছে
তাদের অনেকের সঙ্গে এ জীবনে আর দেখা হবে না। তা পাকিস্তান থেকে কবে এলি? তা হইব মাস 6। কোথায় উঠেছিস? আমার এক ভাইগনা গইরার ওই দিকে জবরদখল কুলোনিতে ঘর তুলছে, আমি হ্যার কাছেই থাকি। তারিণী কবিরাজের খবর কি রে? তিনি কি তালতলিতেই পড়ে আছেন? তিনি তো মারা গেছেন, কবিরাজখানা উইঠা গেল, আমি দেশে থাইকা কি করুম, সইলা আইলাম। ও, তারিণী সেনের স্ত্রী, ছেলে মেয়ে? সেনকর্তার স্ত্রী তো আগের বছরই স্বর্গে গেছেন, আর ওনাগো পোলা মাইয়া তো নাই। তব আমাদের এই বাড়ির খোঁজ পেলি কি করে? কয়দিন আগে আধখা আপনাকে রাইস দিয়া তৈলক্য সেনের বড় পোলা পরিত সেনের লগে দেখা। তৈলক্য সেন যিনি জৈবনকালে মগর মুল্লুকে চইলা গেছিলেন, যুদ্ধ বাদলে দেশে ফিরে আইলেন। লোকটা একটু বেশি মাত্রাতেই বকবক করে। এক কথা বলতে গিয়ে ডালপালা ছড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। বাধা দিয়ে দারিক দত্ত বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, পরিতোষ কি করলো তাই বল। হ, এক কথা কইতে গিয়া আর এক কথা আইয়া পড়ছে। তা পরিতোষ সেন আমারে তেনাগো ঢাকুরিয়ার বাড়িতে লইয়া গেলেন। পুরা দিনটা আসিলাম হেইখানে, ওনাগো কাছেই আপনাগো ঠিকানা পাইছি। গইরা ঠিকা টালিগঞ্জ আর খদ্দুর। আপনাকে দেখানোর লইগা কয়দিন ধরিয়া পরানটা উথাল পাতাল হইতে আসিল। আজই সকালে উইটা চইলা আইলাম। বিনয় লক্ষ্য করছিল গুপিবল্লভ দারিক দত্তের সঙ্গে কথা বলতে বলতে বারবার উৎসুক দৃষ্টিতে তাকে দেখছে। সে একটু অস্বস্তি বোধ করল। ত্রৈলোক্য সেনদের বাড়িতে যখন গেছে, ঝিনুকের খবর কি আর সে পায়নি? সেই সম্বন্ধে কি ফস করে কিছু বলে বসবে লোকটা? উমা সবার জন্য চা আর গুপিবল্লভের জন্য আলাদা করে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। সুধা পাঠিয়ে দিয়েছে। দেশের মানুষ বাড়িতে এসেছে, তাকে আপ্যায়ন করা যে দরকার, শত ব্যস্ততার মধ্যেও সেদিকে তার খেয়াল আছে। খেতে খেতে দেশের কথা হতে লাগলো। কোন স্বর্গসুখে দিন কাটিয়েছে, আর পার্টিশনের পর সীমান্তের এপারে এসে পচে মরতে হচ্ছে, এজন্য আক্ষেপের অবধি নেই গুপিবল্লভের। দারিক দত্ত মাথা নেড়ে সায় দিতে লাগলেন। এদিকে গুপিবল্লভ অনেক খবরই রাখে। সে জানায় দেশভাগের পর রাজদিয়া এবং তার আশেপাশের নানা অঞ্চলের কারা কারা আসামে, ত্রিপুরায়, বিহারে বা উত্তর বাংলায় ছড়িয়ে পড়েছে, তাদের অনেকের ঠিকানা পর্যন্ত সে জোগাড় করে ফেলেছে। বাকিদেরও খুঁজে বেড়াচ্ছে। বিনয় অবাক হয়ে শুনছিল। অনেকটা যুগলের মতোই দেশ থেকে উৎখাত হয়ে আসা মানুষ সম্পর্কে লোকটার বিপুল আগ্রহ। কি চায় গুপিবল্লভ? যুগলের মতোই কি দেশের পরিচিত মানুষজন জড়ো করে সীমান্তের এপারে পূর্ববঙ্গের সেই ভূখণ্ডটিকে নতুন করে নির্মাণ করতে? দারিক দত্ত কম অবাক হননি। তিনি বললেন, এত লোকের ঠিকানা কি করে পেলি? একজনের কাছে গেলে আর একজনের খবর পাই, এইভাবে ঘুইরা ঘুইরা এতগুলান ঠিকানা জুটাইছি। দারিক দত্ত শুধু নয়, হিরণ এবং বিনয়ের বিষয়ও ক্রমাগত বাড়ছিল। হিরণ জিজ্ঞেস করল, আপনি কি দেশের মানুষের ঠিকানার জন্যই এরোর বাড়ি ঘুরে বেড়ান? ঠিকই ধরছেন ছোটো নাতিন জামাই বাবু। সুধা সুনীতির বিয়েতে তালতলি থেকে নেমন্তন্ন খেতে সে রাজদিয়ায় এসেছিল। হেমনাথের সঙ্গে হিরণদের সম্পর্কটা সে জানে। তা এইসব ঠিকানা দিয়ে কি হবে? কামে লাগবো, হুদাহুদি কেউ এ বর্ষে ছুটাছুটি করে। হিরণ আর কোনো প্রশ্ন করে না। দারিক দত্ত বললেন, দেশের মানুষের বাড়ি তো ঘোরাঘুরি করে বেড়াস, তা কাজকর্ম কি করিস? তারিণী সেনের চালাগিরি করে তো জীবন কাটিয়ে দিলি। তার কাছে কিছু কিছু শিখেছিসও, এবারে এসে কি কবিরাজি করছিস? সেনকর্তার কাছে যা শিখছিলাম হ্যাঁ গেরামে গুঞ্জে চলতো। কলকাতার লাখান জব্বর শহরে কেউ স্বর্ণ সিন্দুর সালসা মালসা পোষেও না। কত বড় বড় ডাক্তার আর হাসপাতালে এইখানে রোগ ব্যারাম হইলে মানুষে হ্যাগো কাছে লৌড়ায়। তাহলে গুপিবল্লভ জানায়, দুঃসম্পর্কের যে ভাগ্নের কাছে সে উঠেছে তারই সংসার চলতে চায় না। দিন আনি দিন খাই অবস্থা। কাজেই নিজের পেটের চিন্তা নিজেকেই করতে হয় তাকে। কলকাতায় তার কবিরাজি অচল, তাই রোজগারের জন্য ভেবেচিন্তে অন্য ফিকির সে বার করেছে। তারিণী সেন ভালো জ্যোতিষ জানতেন।
কবিরাজের সঙ্গে এই বিদ্যেটাও তার কাছ থেকে মোটামুটি শিখে নিয়েছিল গোপীবল্লভ। জ্যোতিষের মার নেই, জীবনে সমস্যা নেই এমন কোনো মানুষের দেখা আজকাল মেলে না, বিশেষ করে দেশভাগের পর। বেশিরভাগেরই ভবিষ্যৎ অনিশ্চিত। যারা রিফিউজি ক্যাম্পে কি শিয়ালদা স্টেশনে পড়ে আছে তারা ধর্তব্যের মধ্যে নয়, কিন্তু ওপার থেকে যারা কিছু টাকা পয়সা আনতে পেরেছে, এখানে মাথা গোঁজার মতন জায়গাও হয়তো জুটিয়ে নিয়েছে, তাদেরও দুর্ভাবনার শেষ নেই। ছেলের পড়াশোনা বা চাকরি, মেয়ের বিয়ে ইত্যাদি নানা সমস্যায় তারা জর্জরিত। হাতের টাকা ফুরিয়ে গেলে কি খাবে, কি করবে, রোজগারের কোনো উপায় খুঁজে পাওয়া যাবে কি না, এইসব জানার জন্য সবাই ব্যাকুল। সুতরাং গোপীবল্লভের 2 পয়সা আয় হচ্ছে। জ্যোতিষের সঙ্গে সে আরও একটা কাজ করে, ঘটকালি। তাতে অবশ্য প্রচুর খাটতে হয়। লোকের বাড়ি বাড়ি যাওয়া তো আছেই, যারা দূরে থাকে নিয়মিত চিঠিপত্রে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বিনয়রা এতক্ষণে বুঝতে পারল এই বয়সে গোপীবল্লভের এত ঘোরাঘুরির কারণটা কি। পেটের জন্য মানুষ কত কী না করছে। গোপীবল্লভ বলে যাচ্ছিল, আপনারা দেশের মানুষ, আপনজন, আপনাগো কাজে লুকা চাপা নাই। টানটা মানটা কইরা বাইসা তো থাকতে হইব। হুদা কবিরাজি লইয়া থাকলে না খাইয়া মরতাম। এই জ্যোতিষ আর ঘটকালি কইরা ভালাই আসি। দারিক দত্ত গোপীবল্লভকে দেখার পর থেকেই তার পোশাক আশাক খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছিলেন। নানা ব্যাপারে কথা বলতে বলতে প্রসঙ্গটা তোলার সুযোগ হয়নি, তাই এবার জিজ্ঞেস করলেন, যতদূর মনে পড়ে দেশে থাকতে সাদা ধুতি আর সাদা জামা পরতিস, তা এখানে এসে গেরুয়া ধরেছিস কেন? ভ্যাক না ধরলে কি ভিক মিলে দত্তমশাই? গেরুয়া দেখলে মানুষে ভাবে সাধু সন্ন্যাসী, তাগো মনে ভক্তি ভাব জাগে, আমার উপর বিশ্বাস বাইরা যায়। দেশভাগের পর আগের দিন কি আর আছে? ফন্দিবাজি কইরা না চললে টিকা থাকুন মুশকিল। দারিক দত্ত একটু হাসলেন। গোপীবল্লভ জানালার বাইরে তাকিয়ে হঠাৎই চঞ্চল হয়ে উঠল। মেলা বেইল হইছে, তা আপনারা চান খাওয়া করেন? আই চলি। না না, এই দুপুরবেলা আবার না খেয়ে কি যাবি তুই? এটা একটা কথা হলো? আইজ হাতে সময় নাই। বাগবাজারে একজনের লগে 12:30টার ভিতরে দেখা করতে হইব। এর কাছে কিছু টাকা পামু, দেরি করলে দেখা পামু না। ও তাহলে আর কি, তাহলে তোকে আটকাবো না। মাঝে মাঝে আসিস কিন্তু। আইতে তো হইবই। ওই ছোটবাবুর লইগে কতবার আইতে লাগবো কেঠা জানে। আমার জন্য? কি ব্যাপার বলুন তো? প্রথম দিন আইলাম আধখা কনটা ঠিক হইব না, পরে ধীরে সুস্থে কমু। গোপীবল্লভের চোখে মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। দারিক দত্ত এবং হিরণেরও কৌতূহল হচ্ছিল। কথাটা শোনার জন্য তারা প্রায় জোরই করতে থাকে। গোপীবল্লভ কিন্তু কিছুতেই মুখ খুলল না। তার পেল্লায় বাক্সটা তুলে নিয়ে হাসতে হাসতে চলে গেল। ভীষণ অস্বাচ্ছন্দ্য বোধ করছিল বিনয়। কি বলবে লোকটা? ঝিনুকের কথা কি? দেশের মানুষজন যার সঙ্গে দেখা হোক শুরুতেই ঝিনুক সম্পর্কে জানতে চায়। কেউ সহানুভূতি জানায়, আহা উহু করে, কেউ আভাসে বুঝিয়ে দেয় অমন একটা মেয়ে নিজে থেকে চলে গিয়ে বিনয়কে বাঁচিয়ে দিয়েই গেছে, নইলে সারাটা জীবন পুরোপুরি নষ্ট হয়ে যেত বিনয়ের। ঝিনুকের কথা নিশ্চয়ই গোপীবল্লভের জানতে বাকি নেই, কিন্তু তার সম্বন্ধে টু শব্দটিও সে করেনি। হঠাৎ মনে হলো ঝিনুক বা হিরণদের সম্পর্কে গোপীবল্লভের খুব একটা আগ্রহ নেই। জাফর শাহ রোডের এই বাড়ির ঠিকানা জোগাড় করে শুধু তার জন্যই সে এখানে হানা দিয়েছে। জানিয়ে গেছে আবারও আসবে, বারবার আসবে। যে লোক সীমান্তের এপারে এসে রাতারাতি সাধুর ভেগ ধরেছে, সে যে খুবই চতুর এবং ধুরন্ধর তা বুঝতে অসুবিধা হয় না। গোপীবল্লভ তাকে নিয়ে কী মতলব এঁটেছে তার তলকুল পাচ্ছে না বিনয়। তীব্র একটা অস্বস্তি তার মাথায় কাঁটার মতন বিদ্ধে থাকে। খানমঞ্জিল দেখে আসার পর 2 দিন কেটে গেছে। অলস মন্থর ঢিলে ঢালা। বিনয়ের অফিসে জয়েন করতে এখনও কদিন বাকি। কাজকর্মের মধ্যে থাকলে একঘেয়ে লাগে না, কিন্তু আপাতত উপায় কি? এর ভেতর আর বাড়ি থেকে বেরোয়নি বিনয়। এই বিশাল শহরে তার চেনা জানা মানুষও খুব কম, একরকম হাতে গোনাই। আনন্দদের বাড়ি সে কখনো যাবে না। বিমল গাঙ্গুলিদের বাড়ি যাওয়া যেত, কিন্তু ছায়া মায়ার জন্য এখনও কোনো চাকরি বাকরির ব্যবস্থা করা যায়নি।
মদন বড়াল লেনে গেলে ওরা যখন বিপুল প্রত্যাশা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকবে, কি বলবে বিনয়? না, আপাতত সেখানে যাওয়া যাবে না। ঝুমাদের বাড়ির দরজা তার জন্য সারাক্ষণ খোলা, কিন্তু পাকিস্তান থেকে রামকেশব চলে এসেছেন, আর সেদিন তিনি ঝিনুক সম্বন্ধে যা সব বলেছেন, জঘন্য এবং কুৎসিত, তারপর আর সেখানে যাওয়ার প্রশ্ন নেই। বিনয় যায়ও নি। ঝুমা তাদের কলেজে গিয়ে বারবার দেখা করতে বলেছে। সেখানে অবশ্য যাওয়া যায়, কিন্তু মেয়েটার মধ্যে রয়েছে কী যে প্রচণ্ড আকর্ষণ, কাছে গেলেই বিনয়ের মনে হয় বিচিত্র সম্মোহনে ঝুমার শিরাস্নায়ু অবশ করে দিচ্ছে। আশু দত্তের কাছে বা মুকুন্দপুরে গিয়েও খানিকটা সময় কাটিয়ে আসা যেত, কিন্তু এই তো কদিন আগে আশু দত্তকে নিয়ে যুগলদের কলোনিতে ঘুরে এলো। এত তাড়াতাড়ি তাদের কাছে ফের যাওয়ার কোনো মানে হয় না। হঠাৎই বিনয়ের মনে পড়ল অনেক দিন থানায় গিয়ে ঝিনুকের খোঁজ নেওয়া হয়নি। বিনয় যে ভবানীপুর থেকে জাফরশাহ রোডে সুধাদের বাড়ি চলে এসেছে, এই ঠিকানা বদলের খবরটা ওসি দিবাকর পালিতকে জানিয়ে দেওয়া হয়েছিল। বলেছিলেন রোজ কষ্ট করে থানায় যাওয়ার দরকার নেই, ঝিনুকের সন্ধান পাওয়া মাত্রই তিনি বিনয়ের কাছে লোক পাঠিয়ে দেবেন। কাজেই থানায় যাওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সে যায়নি। পরিচিত মানুষজনের কাছে না যাক, সারাক্ষণ বাড়িতে বসে না থেকে একা একা রাস্তায় কি লেকে খানিকটা ঘুরে আসা কি যেত না? যেত, কিন্তু বিনয়ের মন সায় দেয়নি। তার একমাত্র কারণ ঝিনুক। সেদিন খানমঞ্জিল দেখে মধুসূদন ভট্টাচার্যের বাড়ি গিয়েছিল বিনয়রা। মধুসূদনের মেয়ে দীপালির কথা শুনতে শুনতে সে আতঙ্কে সিঁটিয়ে গেছে। বারবার তার ঝিনুকের মুখ চোখের সামনে ভেসে উঠেছে। ঝিনুকে কি আর কোনোদিনই পাওয়া যাবে না? তার কথা নতুন করে ভেবে ভেবে এই দুটো দিন আচ্ছন্নের মতন কাটিয়ে দিয়েছে বিনয়। আজ সকাল থেকেই জাফরশাহ রোডের ছোট্ট দোতলা বাড়িটা জুড়ে তুমুল ব্যস্ততা শুরু হয়েছে। 9টা নাগাদ শওকত আলী তার 2 বন্ধু এবং লয়ারকে নিয়ে আসবেন। হিরণ কাল আনন্দদের বাড়ি গিয়ে তাকে আর সুনীতিকে বিশেষ করে বলে এসেছে ওরা দুজনে তো আসবেই। হিরণ আগেই একজন উকিল ঠিক করে রেখেছিল, তিনিও ওই সময়ই চলে আসবেন। আজই হিরণদের রাজদিয়ার জমিজমা এবং বাড়ির সঙ্গে শওকত আলীদের খানমঞ্জিল এক্সচেঞ্জের পাকা ব্যবস্থা করা হবে। শওকত আলীর সঙ্গে তার যে 2 বন্ধুর আসার কথা, তারা এক্সচেঞ্জের সাক্ষী হবেন। উকিলরা বিনিময়ের যে বয়ান ঠিক করে স্ট্যাম্প কাগজে টাইপ করিয়ে নিয়েছেন, তাতে ওই দুজনের সই থাকবে, আর হিরণদের তরফে সাক্ষী হবে বিনয় আর আনন্দ। আনন্দ আসবে আর সুনীতি আসবে না তাই কখনো হয়? কলকাতায় আত্মীয় পরিজন বলতে এ তো একমাত্র ওরাই। এমন একটা শুভ কাজে আনন্দ সুনীতিরা না থাকলে চলে? এতগুলো মানুষ আসবে, তাদের আপ্যায়নে যাতে বিন্দুমাত্র খুঁত না থাকে সেজন্য ভোরে ঘুম ভাঙার পর থেকেই তোড়জোড় চালাচ্ছে সুধা। হিরণের রুগ্ন জেঠিমা তার দুর্বল অথর্ব শরীর টেনে টেনে সুধাদের সঙ্গে হাত লাগিয়েছেন। না বললেও শুনছেন না, কারণ নিঃশ্বাস ফেলার সময় নেই এখন। কালই বেশ খানিকটা কাজ এগিয়ে রেখেছে সুধারা। বাড়ি ধুয়ে মুছে তকতকে করে ফেলা হয়েছে। বাইরের ঘরে সোফার গদির ওয়ার বা পর্দাগুলো পাল্টে ফেলেছে তারা। মেঝেতে পেতে দিয়েছে রঙিন জুটের কার্পেট। হিরণ অফিস থেকে 2-3 দিনের ছুটি নিয়েছিল। আজ আর সময় পাওয়া যাবে না, তাই কালই বাজার করে রেখেছে। বাড়ির লোকজন তো বটেই, বিশেষ করে অতিথিদের অর্থাৎ শওকত আলী, তার 2 বন্ধু, দুপক্ষের উকিল, এদের জন্য হবে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, ছোলার ডাল। তাছাড়া দাড়ি ঘোষের দোকান থেকে প্রচুর মিষ্টি আর চিনি পাতা দইও এনে রাখা হয়েছে। সম্পত্তি বিনিময়ের কাজ সারতে বড়জোর ঘণ্টা খানেক কি ঘণ্টা দেড়েক। তারপর শওকতরা লুচি মিষ্টি খেয়ে চলে যাবেন, কিন্তু আনন্দ আর সুনীতিদের ছাড়া হবে না। সারা দিন এখানে কাটিয়ে সন্ধ্যের পর তারা বাড়ি ফিরবে। তাদের জন্য রান্নার আয়োজনও কম হয়নি। 3 রকমের মাছ হবে, পাঁঠার মাংসের কোরমা হবে, তাছাড়া নিরামিষ পদ আর দই মিষ্টি তো আছেই। 9টা বাজতে না বাজতেই সবাই আসতে শুরু করল। প্রথমে সবান্ধবে উকিল সমেত এলেন শওকত আলী। ওরা এসেছেন ঘোড়ার গাড়িতে। হিরণরা প্রস্তুত হয়েই ছিল। বিনয়কে সঙ্গে করে সে খুব খাতির করে দোতলার বসবার ঘরে শওকতদের নিয়ে এলো। দারিক দত্ত সেখানেই ছিলেন। বুড়ো মানুষ, তার পক্ষে সিঁড়ি ভেঙে ওঠানামা করা কষ্টকর। শওকতদের দেখে উঠে দাঁড়ালেন দারিক দত্ত। হাত জোর করে বললেন, আসুন আসুন, বসুন। আমার তো বয়স হয়েছে, শরীরও কাহিল,
তাই আর আপনাদের নিচে গিয়ে নিয়ে আসতে পারিনি। আদাব জানিয়ে শওকত আলী বিব্রতভাবে বললেন, না না, আপনি গেলে আমাদেরই খুব খারাপ লাগতো। আদিবাড়ি বিহারে হলেও 3 পুরুষ কলকাতায় আছেন, পরিষ্কার বাংলা বলেন, বিন্দুমাত্র জড়তা নেই। দারিক দত্ত আগে শওকত আলীকে কোনোদিন দেখেননি, তবে আন্দাজ করে নিয়েছিলেন। সকলে বসার পর হিরণ তার সঙ্গে শওকতের পরিচয় করিয়ে দিলেন। শওকত আলীর বয়স 54-55, দাড়ি গোঁফ কামানো, লম্বাটে মুখ, মাথায় কাঁচা পাকা চুল ছোট করে ছাঁটা, চোখের তলায় কালির ছোপ, পরনে ঢোলা ফুল প্যান্ট আর লম্বা ঝুলের শার্টের উপর মোটা উলের পুলোভার, পায়ে ফিতে বাঁধা কাবলি চপ্পল, সমস্ত চেহারায় কেমন যেন বিষাদ মাখানো। শওকত তার সঙ্গীদের সঙ্গে দারিক দত্তদের আলাপ করিয়ে দিলেন। তার বন্ধুদের একজন বেশ সুপুরুষ, টকটকে রং, মেধহীন শরীর, গালে অল্প অল্প দাড়ি, পরনে পাজামা এবং চিকনের কাজ করা ধবধবে পাঞ্জাবির ওপর শাল। শওকতেরই সমবয়সী হবেন। কলুটোলায় ওর আতর সুরমার কারবার, নাম সালমান সিদ্দিকী। ওরা উত্তরপ্রদেশের মুসলমান, তবে শওকতদের মতো এই শহরের কয়েক পুরুষের বাসিন্দা। শওকত আলীর দ্বিতীয় বন্ধুটিও অবাঙালি। ওরা হায়দ্রাবাদের লোক, নাম শেখ মুনাব্বার। বেজায় রোগা, ঢ্যাঙা, লম্বা, চোখ কোটরে ঢোকানো, ভাঙা গালে, ঘন দাড়ি, পরনে ঢোলা শেরওয়ানি, কুর্তার ওপর লম্বা কোট। টেরিটি বাজারে তার বিরাট ফলের ব্যবসা। আর ওদের উকিলটি হলেন নৃসিংহ রাহা। গোলাকার মাংসল চেহারা, গোল মুখ, গোল গোল চোখে গোল বাইফোকাল চশমা। শওকতরা আসার মিনিট 15 পর আনন্দ আর সুনীতি এলো। ওরা এসেছে ট্যাক্সি করে। আনন্দ উপরে উঠে বাইরের ঘরে বসল। সুনীতি সোজা চলে গেল ভেতর দিকে, সুধাদের কাছে। প্রায় সঙ্গে সঙ্গেই হাজির হলেন হিরণের লইয়া সুরঞ্জন লাহিড়ী। বয়স 60-এর ধারে কাছে, অটুট স্বাস্থ্য। এই বয়সেও 2-4টের বেশি চুল পাকেনি। আনন্দ এবং সুরঞ্জনের সঙ্গে শওকতদের পরিচয় করিয়ে দেওয়া হলো। অবশ্য সুরঞ্জন এবং নৃসিংহ রাহা পরস্পরকেই চেনে। পেশা এক, কাজের সূত্রে কোর্টে রোজই তাদের দেখা হয়, চেনাই তো স্বাভাবিক। এখানে দারিক দত্ত বয়সে সবার বড়। নিজেই আজকের অনুষ্ঠানের পরিচালকের দায়িত্ব তুলে নিলেন। কাজ শুরুর আগে একটু চা খাওয়া যাক। নৃসিংহ রাহা বললেন, আজ কিন্তু শুধু চা। দারিক দত্ত বললেন, আপাতত, কাজ হয়ে যাবার পর মিষ্টি মুখ না করিয়ে কিন্তু ছাড়ছি না। সবাই হাসি মুখে চুপচাপ বসে থাকেন। যে কারণে আজ এখানে তারা জড়ো হয়েছেন সেটা সুচারুভাবে সমাধা হয়ে গেলে মিষ্টি মুখে কারোর আপত্তি নেই। হিরণকে বলতে হলো না, ব্যস্তভাবে ভিতরে চলে গেল। 10 মিনিটের ভিতর সে আর উমা 2টো বড় ট্রেতে কয়েক কাপ চা আর প্লেট বোঝাই করে বিস্কুট এনে সেন্টার টেবিলে রাখল। চা খেতে খেতে দারিক দত্ত শওকতকে বললেন, আপনাদের বাড়ি সেদিন তো দেখে এলাম, হিরণ সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কেমন লাগলো আমাদের বাড়ি? ভালো, বেশ মজবুত মনে হয়। আমার আব্বাজান প্রায় 70 বছর আগে খুব যত্ন করে সেরা মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি করিয়েছিলেন। 4 তলার ভিত, একটু সারিয়ে টাড়িয়ে নিলে আরও 50-60 বছর নিশ্চিন্তে থাকা যাবে। হিরণ এই সময় বলে ওঠে, আপনাদের বাড়ি তো আমরা দেখেছি, কিন্তু আমাদের রাজদিয়ার বাড়ি জমি জমা সম্বন্ধে খোঁজ নেবেন আপনি বলেছিলেন, নিতে পেরেছিলেন কি? হিরণের সঙ্গে শওকতের আগেই কথা হয়েছিল। টালিগঞ্জে তাদের তেতলা বাড়ির বিনিময়ে পাকিস্তানে তারা হিরণদের বিষয় সম্পত্তি কী পাবেন সে ব্যাপারে যেন ভালো করে খবর নেন। দেশের যা অবস্থা, হিরণদের পক্ষে রাজদিয়ায় গিয়ে সেসব দেখানো সম্ভব নয়। পরে যেন শওকতের মনে না হয় তারা তাকে ঠকিয়েছে। শওকত জানিয়েছিলেন এক আত্মীয় বেশ কিছুদিন আগে বাড়ি এক্সচেঞ্জ করে কলকাতা থেকে নারায়ণগঞ্জে চলে গেছে, নাম জাহাঙ্গীর চৌধুরী। শওকত তাকে খবর পাঠিয়েছিলেন সে যেন রাজদিয়ায় গিয়ে হিরণদের বাড়িটারি নিজের চোখে দেখে আসে। শওকত বললেন, হ্যাঁ, জাহাঙ্গীর লোক মারফত আমাকে জানিয়েছে আপনাদের বাড়িও খুব ভালো, চাষের জমিগুলোতে 3 বার ফসল হয়, এই ধরনের প্রপার্টি তো আমি চাইছিলাম। আপনি তাহলে খুব খুশি তো? দারিক দত্ত জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমরা খুশি। চা খাওয়া হয়ে গিয়েছিল। উকিল সুরঞ্জন লাহিড়ী বললেন,
12টা নাগাদ আমাকে একটা অন্য জায়গায় পৌঁছতে হবে। এবারে কাজটা সেরে ফেলা যাক। সবাই তার কথায় সায় দিলেন। ভারত এবং পাকিস্তান এই দুই দেশে সম্পত্তি বিনিময়ের প্রক্রিয়াটা খুব একটা জটিল নয়। দারিক দত্তর নামে রয়েছে রাজদিয়ার জমি, বাড়ি, বাগান, পুকুর ইত্যাদি। তিনি স্ট্যাম্প কাগজে সেগুলো দানপত্র করে দেবেন শওকত আলী খানকে। সাক্ষী থাকবে তার এবং শওকতের তরফে 2 জন করে 4 জন। একই পদ্ধতিতে শওকতও তার বাড়ি দারিক দত্তকে লিখে দেবেন। শওকতের দানপত্রের বয়ানটা আগেই তৈরি করে রেখেছিলেন তার উকিল নৃসিংহ রাহা। সেটা দারিক দত্তের উকিল সুরঞ্জন লাহিড়ী খুঁটিয়ে দেখার পর সামান্য অদল বদল করে 2 কপি টাইপ করা হয়েছে। একটা কপি আগেই সুরঞ্জনের কাছে পাঠানো হয়েছিল। অ্যাটাচি কেস থেকে সেটা বার করে তিনি পড়তে লাগলেন। আমি শওকত আলী খান, পিতা মরহুম রহমত আলী খান, পৈতৃক সূত্রে প্রাপ্ত কলিকাতাস্থ টালিগঞ্জের 18/2 আমিনুল হক স্ট্রিটে অবস্থিত ত্রিতল বসতগৃহ খান মঞ্জিল, মোট জমির পরিমাণ 6 কাঠা 3.5 ছটাক, নিম্নলিখিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বর্তমানে কলিকাতাস্থ টালিগঞ্জের 13A জাফরশাহ রোডের বাসিন্দা শ্রী দারিক দত্তকে পিতা রাজারাম দত্ত, আদি নিবাস পূর্ববঙ্গের বর্তমানে পাকিস্তান, ঢাকা জেলার রাজদিয়া শহর, বিনামূল্যে দানপত্র করিয়া দিলাম। উক্ত খান মঞ্জিলের উপর এই দানপত্রে স্বাক্ষর করার মুহূর্ত হইতে আমার বা আমার পুত্র কন্যা বা আমার পরিবারের কাহারও কোনো অধিকার রহিল না। শ্রী দারিক দত্ত মহাশয় এবং তাহার উত্তরাধিকারীরা অদ্য হইতে পুরুষানুক্রমে উহা ভোগ দখল করিবেন। পড়া হয়ে গেলে টাইপ করা কাগজটা এবং একটা কলম শওকত আলীর দিকে বাড়িয়ে দিয়ে সুরঞ্জন লাহিড়ী বললেন, এই যে এই নিচে সই করে দিন, তারপর সাক্ষীরা সই করবেন। নীরবে কাগজটা টেবিলে রেখে কলম ধরিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন শওকত। তার হাত ভীষণ কাঁপছিল। বারবার তিনি ঢোক গিলছিলেন। কণ্ঠমণিটা ক্রমাগত ওঠানামা করছে। আস্তে আস্তে 2 চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল ঝরতে লাগলো তার। সমস্ত ঘরটা লহমায় নিঝুম হয়ে গেল। তীব্র একটা কষ্ট ভিতরে ভিতরে শওকত আলী খানকে যে ভেঙে চুরে ফেলছে তা বুঝতে পারছিল বিনয়রা। এই যাতনার কারণটাও খুব স্পষ্ট। অনেকটা সময় কেটে গেল। উকিল বা ডাক্তারদের পেশাটাই এমন যে সহজে তারা অস্থির হয়ে পড়েন না। তবে নৃসিংহ রাহা সামান্য বিচলিত হয়েছিলেন। ঘরের নৈশব্দ ভেঙে একসময় নরম গলায় বললেন, এবারে সইটা করে ফেলুন শওকত সাহেব। শওকত আলী খান যেন শুনতেই পাচ্ছেন না। এই জগতেই বুঝিবা তিনি নেই, বহু দূরে অন্য কোনো গ্রহে চলে গেলেন। শওকতের পিঠে একখানা হাত রেখে নৃসিংহ বলতে লাগলেন, পাকিস্তানে চলে যাওয়াই যখন মনস্থ করে ফেলেছেন, তখন সেই মুহূর্তে এপারের বিষয় সম্পত্তির জন্য মায়া বাড়িয়ে কি লাভ বলুন তো? তাতে শুধু দুঃখই বাড়বে। শওকত যেন ফের এই ঘরে ফিরে এলেন। হাতের পিঠ দিয়ে চোখ মুছে ধরা গলায় বললেন, ঠিকই বলেছেন রাহা সাহেব, পিছু টান রেখে লাভ নেই। বলেই দানপত্রের নিচে সই করে দিলেন। কতকাল আমরা এইখানেই ইন্ডিয়ায় রয়েছি। আমার বাপজান, দাদা, পরদাদা, তাদের বাপ দাদা, পরদাদারা, জেনারেশনের পর জেনারেশন। এখন থেকে আমরা আর এই দেশের কেউ নই, পুরোপুরি বিদেশি হয়ে গেলাম আমরা। তার স্নায়ুমণ্ডলী ভেদ করে অফুরান আক্ষেপ বেরিয়ে এলো, সর্বস্ব হারানোর এক বেদনা। নৃসিংহ রাহা পেশাদার কাজের লোক। মক্কেলের দুঃখে বেশিক্ষণ কাতর হয়ে থাকলে তার চলে না। এবার তিনি যান্ত্রিক নিয়মে সাক্ষীদের দিয়ে সইগুলো করিয়ে নিলেন। সইয়ের সঙ্গে তাদের ঠিকানা এবং তারিখ লিখিয়ে নেওয়া হলো। মোট 4 জন সাক্ষী। শওকতের 2 বন্ধু তো বটেই, সেই সঙ্গে হিরণ আর বিনয়। নৃসিংহ বললেন, আজকাল যেভাবে এক্সচেঞ্জ চলছে তাদের স্ট্যাম্প কাগজে সই যথেষ্ট। তবে যদি মনে করেন কোর্টে গিয়ে রেজিস্ট্রি করিয়ে নিতে পারেন। শওকত বললেন,
আপনি যেটা ভালো মনে করেন তাই করবেন। হিরণ আগাগোড়া শওকত আলী খানকে লক্ষ্য করছিল। কথা বলছেন ঠিকই, কিন্তু কেমন যেন ম্রিয়মান, সারা মুখে বিষাদ মাখানো। জন্মভূমির সঙ্গে নারীর সম্পর্ক ছিঁড়ে চিরকালের জন্য চলে যাওয়া কি সোজা কথা? কতকাল ধরে লোকটার বুকের ভিতর গোপনে রক্তক্ষরণ হতে থাকবে কে জানে। হিরণ ডাকল, শওকত সাহেব, আপনার কষ্টটা বুঝতে পারি, কেননা আমরাও তো ভুক্তভোগী। দেশ ছেড়ে আমাদেরও চলে আসতে হয়েছে। সারা জীবনে এই দুঃখ বোধহয় খুঁজবে না। এইসব আবেগের কথা একবার শুরু হলে থামতে চায় না। সুরঞ্জন লাহিড়ীর চলে যাবার তাড়া ছিল, তিনি কাজের কথায় ফিরে এলেন। নৃসিংহ রাহার কাছে দারিক দত্ত এবং শওকত আলী খান দুজনেরই টাইপ করা দানপত্র ছিল। তিনি নৃসিংহকে বললেন, এবার দারিক দত্ত মহাশয়ের দানপত্রটা পড়ে শোনান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাগ থেকে টাইপ করা পাকিস্তানের স্ট্যাম্প পেপার বার করলেন নৃসিংহ। হিরণ হতবাক। আপনি পাকিস্তানি স্ট্যাম্প পেপার কোথায় পেলেন? নৃসিংহ চোখ দুটো আধা আধি বুঝে গেল। গোলাকার মুখে মিটিমিটি চতুর হাসি ফুটে উঠেছে। লোকটা যে অতীব ধুরন্ধর সেটা ওই হাসিতেই বুঝিয়ে দেয়। বললেন, কোথায় পেলাম, কিভাবে পেলাম, সেই সব অবান্তর। রিফিউজি ছাড়াও রেগুলারলি কিছু লোক এপার থেকে বর্ডারের ওপারে যাচ্ছে, ওপার থেকে এবারে আসছে। তাদের কারোর সঙ্গে 2-4টে পাকিস্তানি স্ট্যাম্প পেপার চলে আসা কি অসম্ভব ব্যাপার নাকি বলেন লাহিড়ী সাহেব? সুরঞ্জন লাহিড়ীর দিকে একবার চকিত দৃষ্টিক্ষেপ করে মুখ ফিরিয়ে টাইপ করা লেখা পড়তে শুরু করলেন। দারিক দত্ত দানপত্রের বয়ান অবিকল শওকত আলী খানের বয়ানের মতোই, শুধু নামধামগুলো আলাদা। এখানে দারিক দত্তর বাবা ঠাকুরদার নাম, রাজদিয়া, তাদের বসত বাড়ি এবং তাদের জমির অনুপুঙ্খ বিবরণ রয়েছে। পড়া শেষ হলে সেটা দারিক দত্তর দিকে এগিয়ে দিয়ে সই করতে বললেন নৃসিংহ রাহা। শওকতের মতন ততটা ভেঙে পড়েননি দারিক দত্ত। দানপত্রে সই করে বিমর্ষ সুরে বললেন, দেশের সঙ্গে আমাদের সম্পর্কও তাহলে চিরকালের মতন চুকে বুকে গেল। শওকতের দিকে ফিরে বললেন, আমাদের রাজদিয়ার বাড়ির তালাগুলোর এই 2 গাছা করে চাবি আছে। 1 গাছা চাবি হিরণ আপনাকে তো আগেই দিয়েছিল, আজকে অন্যটাও দিয়ে দেব। স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আপনারা সেখানে গিয়ে সুখে শান্তিতে থাকুন। শওকত আলী খান হাত জোর করে বললেন, আপনি, আপনার বাপদাদা, পরদাদা, ছেলে নাতি কতকাল ধরেই তো রাজদিয়ায় বাস করে এসেছেন। আমরা গিয়ে থাকবো ঠিকই, কিন্তু ও বাড়ি আপনাদেরই। পাকিস্তানে গেলে আপনারা কিন্তু ওখানেই উঠবেন। আপনাদের জন্য সবসময় একখানা ঘর তালাবন্ধ থাকবে। যখন যাবেন ওইটা খুলে দেওয়া হবে। ধন্যবাদ জানিয়ে দারিক দত্ত বললেন, আমার যা বয়স তাতে কি আর কোনো দিন ওই বাড়ি যেতে পারবো? তাছাড়া ওখানকার যা হাল, সেই চিরকাল কি এমন হাল থাকবে? সব বদলে যাবে চাচাজি। দারিক দত্ত উত্তর দিলেন না। শওকত এবার বললেন, আপনি যেতে না পারেন, হিরণবাবু আছেন, তার বয়স তো কম, অনেক দিন বেঁচে থাকবেন। দেশের বাড়ি দেখতে যাবার ইচ্ছে কি কখনো তার হবে না? হয়তো হবে। উকিলবাবুরা যদি মনে করেন আপনার দানপত্রটা এখানে রেজিস্ট্রি হতে পারে, কিন্তু আমি পাকিস্তানে গিয়ে আমার দানপত্র রেজিস্ট্রি করে দিয়ে আসতে পারবো না। না না, আপনাকে এজন্য কষ্ট করে এখন বর্ডারের ওপারে যেতে হবে না। শওকত আলী জানালেন, তার আত্মীয় জাহাঙ্গীর যে হিন্দু ভদ্রলোকটির সঙ্গে প্রপার্টি এক্সচেঞ্জ করে নারায়ণগঞ্জে চলে গেছেন, তিনি অনেক আগেই বাড়িঘর এক বিশ্বাসী মুসলমান বন্ধুর হেফাজতে রেখে কলকাতায় পালিয়ে এসেছিলেন। জাহাঙ্গীরের সঙ্গে এক্সচেঞ্জের কথাবার্তা তার কলকাতাতেই হয়েছিল। তিনি দারিক দত্তর মতোই পাকিস্তানি স্ট্যাম্প পেপারে দানপত্র করে দিয়েছিলেন, কিন্তু নিজে নারায়ণগঞ্জে আর যাননি। জাহাঙ্গীর কিভাবে যেন আইনের দিক থেকে সেটা বৈধ করিয়ে নিয়েছে। শওকত আলী খানকে সে জানিয়ে দিয়েছে সেরকম দরকার হলে সব ব্যবস্থা সেই করে দেবে। শওকত যত তাড়াতাড়ি পারেন দারিক দত্তকে দিয়ে দানপত্র লিখিয়ে যেন পাকিস্তানে চলে যান।
তাহলে তো ভালোই হয়। পাকিস্তানে গেলে রাজদিয়ার বাড়িতে গিয়ে যে আমাদের থাকতে বলেছেন আপনি, তাতেই আমার মন ভরে গেছে। তবে একটা অনুরোধ করছি। হ্যাঁ বলুন, কি অনুরোধ? ইন্ডিয়ায় এলে আপনিও কিন্তু আপনাদের খান মঞ্জিলে এসেই থাকবেন। যে কদিন ইচ্ছে থেকে যাবেন, কোনো রকম সংকোচ করবেন না। বিনয় অবাক হয়ে শুনছিল। এই দারিক দত্তই কিছুদিন আগে মুসলমানের প্রপার্টির সঙ্গে রাজদিয়ার বাড়িঘর এক্সচেঞ্জ করতে চাননি। অন্ধ সংস্কার তার রক্তে ডালপালা ছড়িয়ে রেখেছে কত কাল ধরে। তিনি কিনা শওকতকে তাদের কাছে এসে থাকার আমন্ত্রণ জানাচ্ছেন এখন। শওকত বললেন, অনেক ধন্যবাদ চাচাজি। নতুন দেশে যাচ্ছি, সব গোছগাছ করে বসতে কতদিন লাগবে কে জানে। তবে কবে যে আবার ইন্ডিয়ায় আসতে পারবো তার ঠিক নেই। তবে মরার আগে একবার আসবই। মানুষ যেখানে জন্মায়, যেখানে তার জীবনের বেশিরভাগটাই কেটে গেছে, সেই জায়গার ওপর তো নাড়ির টান থাকেই, তাই না? দারিক দত্ত তো বটেই। সবাই ঘরের আস্তে আস্তে মাথা নাড়ল। শওকত আলী খান কী ভেবে একেবারে ভিন্ন প্রসঙ্গে চলে গেলেন। নতুন দেশে যাচ্ছি, সমস্ত কিছুই অজানা। আমার চেনা যারা কলকাতা থেকে পাকিস্তানে গেছে তারা বেশিরভাগই উঠেছে ঢাকায়, কেউ কেউ নারায়ণগঞ্জে। শুনেছি রাজদিয়া থেকে সেই সব টাউনে যেতে লঞ্চে 5-7 ঘন্টার বেশি সময় লাগে। ওদের সঙ্গে চট করে দেখা করার তো উপায় নেই। এদিকে রাজদিয়ার কাউকে তো সেরকম চিনিও না। সেখানকার মানুষজন কীরকম হবে, আমাদের তারা পছন্দ করবেন কি না কে জানে। গিয়ে হয়তো নানা ঝঞ্ঝাটে পড়তে হবে। এই শওকত আলী খানকে বেশ ভালো লাগছিল বিনয়ের। মানুষটি ভদ্র, আবেগপ্রবণ। তিনি বুঝতে পারছিলেন পিতৃভূমির সঙ্গে চিরকালের মতন সম্পর্ক চুকিয়ে অন্য দেশে চলে যেতে তার যে কষ্ট হচ্ছে, ঠিক তেমনটাই হচ্ছে দারিক দত্তদেরও। এখনকার উত্তেজনা অশান্তি কেটে সুদিন এলে পাকিস্তানে গিয়ে তাদের কাছে হিরণদের কাছ থেকে আসার জন্য বলেছেন শওকত আলী। সেটা শুধু কিন্তু মুখের কথা নয়, যথেষ্ট আন্তরিকও। কিন্তু তার শেষ কথাগুলো শুনে বিনয় চমকে উঠেছে। আবহমানকালের ভারতবর্ষকে ছিন্ন করে মুসলমানেরা আলাদা একটা ভূখণ্ড চেয়েছিল, সম্পূর্ণ নিজস্ব এক দেশ, নতুন মুসলিম জাহান। সেজন্য কত যে রাজনৈতিক টানাপোড়েন, কত দাঙ্গা, কত হত্যা। কলকাতা, নোয়াখালী, বিহার, পাঞ্জাব, সমস্ত ভারত জুড়ে কত যে রক্তের স্রোত বয়ে গেছে। শেষ পর্যন্ত পাকিস্তান কায়েম হলো। সেখানেই ছেলে মেয়ে স্ত্রী সমেত সপরিবারে চলে যাচ্ছেন শওকত। সদ্যজাত মুসলিম দেশটিতে যাবেন, সেজন্য তো তার উল্লসিত হবার কথা, খুশিতে আত্মহারা হবার কথা। কিন্তু অপরিচিত পরিবেশে স্থানীয় লোকজন দুহাত বাড়িয়ে তাদের বুকে টেনে নেবে কিনা, সেই সম্বন্ধে শওকতের যথেষ্ট সংশয় রয়েছে। বিনয় কি বলতে যাচ্ছিল তার আগেই শওকত জিজ্ঞেস করেন, আপনারা তো রাজদিয়া জেনারেশনের পর জেনারেশন কাটিয়ে এসেছেন। ওখানকার মানুষগুলো কেমন? এখন থেকে তাদের সঙ্গেই তো আমাদের থাকতে হবে, বুঝতেই তো পারছেন। পড়শি মনের মতন না হলে সুখ শান্তি সব খতম। সারাক্ষণ ঝামেলা ও অশান্তি নিয়ে কি থাকতে ভালো লাগে? বিনয় ইতস্তত করতে থাকে। রাজদিয়া একসময় ছিল শান্ত, নির্ঝঞ্ঝাট। খালবিল, নদী আর অবারিত ধানের ক্ষেত দিয়ে ঘেরা প্রকৃতির সেই চোখ জুড়ানো ভূমণ্ডলে কোথাও কোনো উত্তেজনা ছিল না। কিন্তু এখন সর্বক্ষণ ভয়, আতঙ্ক, পারস্পরিক অবিশ্বাস। এইসব বলতে গিয়েও বিনয় থেমে গেল। উত্তরটা দিলেন দারিক দত্ত, রাজদিয়ার মানুষ খুবই ভালো ছিল। আমরা তো এতকাল আনন্দে পাশাপাশি থেকে এসেছি, কিন্তু এখন আর আগের মতন কিছুই নেই। তবে তবে কি, আপনাদের কোনো ভয় নেই। আপনারা বিপদে পড়েন এমন কিছু ওরা করবে না। ইঙ্গিতটা পরিষ্কার। স্বজাতের মানুষজনকে রাজাকাররা নিশ্চয়ই রেহাই দেবে। তবু কোথায় যেন খানিক ধন্দ থেকেই যায় শওকতের। একটু চিন্তা করে তিনি বলেন, আপনার একটা পরামর্শ চাইছি চাচাজি। হ্যাঁ বলুন। রাজদিয়ায় গিয়ে যদি অসুবিধায় পড়ি, কার কাছে যাব? মানে যিনি আমাকে সাহায্য করতে পারবেন।
একজনের কথা তো আমি নির্দ্বিধায় বলতে পারি। কে তিনি? আমার বন্ধু হেমনাথ মিত্র, বিনয়ের দাদা, মানে দাদু। আপনি নিশ্চয়ই জানেন, পার্টিশন হয়ে যাবার পর লাখ লাখ হিন্দু ইন্ডিয়ায় চলে এসেছে, কিন্তু হেমনাথ ভিটেমাটি ছেড়ে ইন্ডিয়ায় আসবে না। রাজদিয়ার সে সবচাইতে রেসপেক্টেড পারসন। আমাদের সেই ছোট্ট টাউনটা ঘিরে 30-40টা গ্রামের সব মানুষ, সে হিন্দু হোক কি মুসলমান হোক, তাকে সম্মান করত। যতদূর জানি এখনো করে। হেমনাথ যে আজীবন কত মানুষকে কতভাবে সাহায্য করেছেন, সে কাউকে ফেরায় না। তার দরজা সবসময় সকলের জন্যই খোলা। শওকতের দুর্ভাবনা কিছুটা কেটে যায়। উৎসুক সুরে বললেন, মেহেরবানি করে আমার সম্বন্ধে ওকে একটা চিঠি লিখে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আপনি তো এখনো কদিন ইন্ডিয়ায় আছেন, আমি লিখে রাখব। আপনি নিজে এসে নিয়ে গেলে খুশি হব, কারণ তাহলে আপনার সঙ্গে আরও একবার আমার দেখা হবে। নইলে কাউকে পাঠাবেন, আমি তার হাতেই দিয়ে দেব। না না, আমি নিজেই আসব। খুব ভালো। হঠাৎ বিনয়ের মনে হয় দারিক দত্ত বেশ কিছুদিন আগেই ইন্ডিয়ায় চলে এসেছেন। দেশের হাল তখন যা দেখে এসেছিলেন, এর ভেতর তার চাইতে ঢের খারাপ হয়ে গেছে। এখন আতঙ্ক অনেক বেশি তীব্র। দিনকে দিন সমস্ত বদলে যাচ্ছে। নিত্যদাস তার যে চিঠিখানা নিয়ে গিয়েছিল, তারপর 2 সপ্তাহের মতন কেটে গেছে। এর মধ্যে রাজদিয়ায় কি ঘটে চলেছে, কলকাতায় বসে সেই সব ঘটনা প্রবাহের হদিশ পাওয়া অসম্ভব। নিত্যদাস আর আসেনি যে তার কাছ থেকে সেখানকার খবর পাওয়া যাবে। প্রয়োজন হলে শওকতের জন্য হেমনাথের পক্ষে এই মুহূর্তে কতটা কি করা সম্ভব, সেই সম্পর্কেও যথেষ্ট সন্দেহ আছে। চকিতে অন্য একজনের মুখ বিনয়ের চোখের সামনে ভেসে ওঠে। মোতাহার হোসেন চৌধুরী, হেমনাথের পর ওই অঞ্চলের সবচেয়ে সম্মানিত মানুষ। হিন্দু মুসলমানের বিভাজন কোনোদিনই মেনে নেননি। 2 সম্প্রদায়ের ভেদ বিভেদ যখন মাথা চাড়া দিয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছল, কি কষ্টই না পেয়েছেন। দেশভাগের পর একেবারে ভেঙে পড়েছিলেন। বিনয় তো সেই সময় দেখেছে, সারাক্ষণ মুহ্যমান হয়ে থাকতেন মোতাহার হোসেন। মনে হতো মানুষ নয়, একটা ভগ্নস্তূপ। এই মুহূর্তে আচমকা বিদ্যুৎ চমকের মতন বিনয়ের মাথায় যা খেলে গেল, তা হল মোতাহার হোসেন হিন্দু মুসলমানের পারস্পরিক বিদ্বেষ যতই অপছন্দ করুন, দেশভাগ যতই তার বুকে শেল বিঁধিয়ে দিক, তিনি একজন মুসলমান। পাকিস্তানের এখন যা পরিস্থিতি, তাতে হেমনাথ মিত্রের চেয়ে মোতাহারই হয়তো অনেক বেশি উপকার করতে পারবেন। বিনয় শওকতকে বলল, আমিও একজনকে চিঠি লিখে দেব, আপনি তার সঙ্গেও দেখা করতে পারেন। কার কথা বলছেন? বিনয় মোতাহার সম্পর্কে বিশদভাবে জানায়। এইসব কথাবার্তার মধ্যেই 2 আইনজ্ঞ 2 নম্বর দানপত্রে সাক্ষীদের দিয়ে সই সাবুত করিয়ে নিয়েছেন। প্রতিটি দানপত্রের 2টো কপি করা হয়েছে। আপাতত একটা করে কপি 2 উকিলের কাছে থাকবে, পরে সেগুলো তাদের মক্কেলদের দেওয়া হবে। যে উদ্দেশ্যে আজ জাফর শাহ রোডের এই বাড়িটিতে এতগুলো মানুষ জড়ো হয়েছে, তা সুচারুভাবে শেষ হলো। কোথাও এতটুকু ত্রুটি নেই। এবার আপ্যায়নের পালা। হিরণ ভিতরে গিয়ে খবর দিতেই সুধা, সুনীতি, উমা লুচি তরকারি মিষ্টি টিষ্টি নিয়ে এলো। অতিথিরা চলে যাবার ঘণ্টা দেড়েক পর খাবার ঘরে ডেকে নিয়ে গিয়ে দারিক দত্তদের খেতে বসিয়ে দিল সুধা। সুনীতিদের মতন এ বাড়িতেও টেবিল চেয়ারে নয়, মেঝেতে সুতোর ফুলতোলা আসন পেতে খাওয়ার ব্যবস্থা। প্রথমে পুরুষেরা খাবে, তারপর সুধা, সুনীতি, উমা এবং সরস্বতী। হিরণরা মুখোমুখি খেতে বসেছিল। একদিকে সে আর বিনয়, অন্যদিকে দারিক দত্ত এবং আনন্দ। পরিবেশন করছিল সুধা আর সুনীতি। উমা তাদের হাতে এটা সেটা এগিয়ে দিতে লাগলো দরকার মতো। রান্না হয়েছে প্রচুর। উমাকে সঙ্গে নিয়ে দশভুজা হয়ে সব প্রায় একাই করে ফেলেছে সুধা। সুনীতি এই বাড়িতে এসেছে বেলা করে, এসেই রান্নায় হাত লাগিয়েছে। সেও 2-1টা পদ রেঁধেছে। খেতে খেতে নানা কথা হচ্ছিল, তার সবটাই আজকের এই দানপত্রের বিষয়। আনন্দ বলছিল, যাক, কলকাতায় তোমাদের একটা ভালো প্রপার্টি হলো। হিরণ আজ খুব খুশি। 2 মাস প্রচণ্ড মানসিক চাপে ছিল সে।
দারিক দত্ত আর সরস্বতী যেভাবে বেঁকে বসেছিলেন তাতে মনে হয়েছিল খান মঞ্জিল হাতছাড়া হয়ে যাবে। আজ সব দুর্ভাবনার অবসান, এতদিনের দৌড়ঝাঁপ সার্থক। হিরণ হেসে বলল, হ্যাঁ তা হলো। কোনোদিনও ভাবিনি কলকাতায় আমরা বাড়ি করতে পারবো। আনন্দ বলল, এবার যত তাড়াতাড়ি পারো বাড়িটা সারিয়ে টারিয়ে নাও। তা তো নিতেই হবে। 2-4 দিনের ভেতর প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য অ্যাপ্লাই করব। তারপরেও যদি কিছু টাকার দরকার হয় আমাকে কিন্তু বলো, লজ্জা করো না। আগে দেখি কতটা পাওয়া যায়, তাতে না কুলোলে আপনার কাছে তো হাত পাততেই হবে। আচ্ছা, এই বাড়িটার নাম কি খান মঞ্জিলই রাখবে? হিরণ মাথা নেড়ে বলল, না না, দাদুর সঙ্গে আগেই কথা হয়েছে, অন্য একটা নাম দিতে হবে। সবে তো আজ দানপত্র হলো, পরে সবাই মিলে বসে একটা নাম ঠিক করে নেব। সেদিন সুনীতি দিদি আর আপনাকেও কিন্তু ডাকবো। এর মধ্যে আপনারাও একটা নাম ভাবতে থাকুন, আমরাও ভাবি। যেটা বেশি ভোট পাবে সেই নামই রাখা হবে। খেতে খেতে বিনয় লক্ষ্য করছিল দারিক দত্ত কোনো মন্তব্য করছেন না, চুপচাপ খেয়ে যাচ্ছেন। কিছু একটা চিন্তার ভেতর তিনি মগ্ন, কেমন যেন ঝিম ধরা ভাব। কি ভাবছেন তিনি? দেশের বাড়িঘর জমিজমা ফেলে চলে আসতে হয়েছে, হয়তো বেদখল হয়ে যেত, তবু বলা যেত সেসব তাঁদেরই, তারাই রাজদিয়ার ওই সম্পত্তির বৈধ স্বত্বাধিকারী। কিন্তু দানপত্রে সই করার পর রাজদিয়ার সঙ্গে সম্পর্কের যে পলকা গিঁটটা ছিল, পট করে সেটা ছিঁড়ে গেল। সেই জন্যই কি দারিক দত্ত এমন নিঝুম, এমন বিমর্ষ? খাওয়া দাওয়ার পর সবাই ঘণ্টা 2 বিছানায় গড়িয়ে নিল। তারপর শীতের বেলা ঢলে পড়লে চা খেয়ে আনন্দ আর সুনীতি বেরিয়ে পড়ল। ওরা বাড়ি ফিরে যাবে। হিরণ এবং বিনয় ওদের এগিয়ে দিতে সঙ্গে সঙ্গে চলল। পাশাপাশি হাঁটতে হাঁটতে আনন্দ বিনয়কে বলছিল, এই যে বিনু, তোমার কিন্তু অফিসে জয়েন করার সময় হয়ে এসেছে, আর মাত্র 5 দিন বাকি, মনে আছে তো? হ্যাঁ নিশ্চয়ই। সেদিন সকালে এখানে এসে তোমাকে সঙ্গে করে আমি অফিসে নিয়ে যাব। মানে প্রথম দিন তো। কলকাতার রাস্তাঘাট এর মধ্যেই অনেকটা সড়গড় হয়ে গেছে বিনয়ের। সেন্ট্রাল এভিনিউতে তাদের অফিস, চোখ বুজে সে চলে যেতে পারবে। টালিগঞ্জ থেকে ট্রাম বা বাসে ধর্মতলা, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে যে বাসগুলো শ্যামবাজারের দিকে যায় তার কোনো একটা ধরলেই হলো। তাদের অফিসের সামনেই স্টপেজ। তাছাড়া বিনয় নাবালক নয় যে তাকে অফিসে পৌঁছে দিতে হবে। তবে আনন্দ যখন চাইছে তখন তার মুখের ওপর তো না বলা যায় না। কিছুক্ষণ নীরবতা, তারপর আনন্দ বিব্রতভাবে গলা নামিয়ে বলল, বিনু, বলার তো মুখ নেই, তবু বলছি, মা তোমাকে একবার আমাদের বাড়ি যেতে বলেছে। বিনু কোনো উত্তর দিল না। আনন্দের ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে বলল, আমি জানি আমাদের ভীষণ অন্যায় হয়ে গেছে, তবু বলছি যদি তোমার ইচ্ছে হয় একবার যেও। বিনয় এবারও চুপ। এই জীবনে হেমনলিনীর মুখদর্শন করার ইচ্ছা তার নেই। বড় রাস্তায় এসে সুনীতি আর আনন্দকে একটা ফাঁকা ট্যাক্সিতে তুলে দিয়ে সে আর হিরণ বাড়ি ফিরে আসে। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।